স্বাগত ৭১ সংযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। আইপিএলে মুস্তাফিজের কাটারে প্রতিপক্ষ ব্যাটার নাস্তানাবুদ ফোনে বড় ভাইয়ের কাছ থেকে সেই দীক্ষা নিচ্ছেন শরীফুল। টি-20 বিশ্বকাপে নিজের কাটার আরও ধারালো করতে চান এই বাঁহাতি পেসার। তাই প্রায় প্রতিদিনই মুঠো ফোনে মুস্তাফিজের ক্লাসে বসেন শরীফুল ইসলাম। নাইয়ান বিন জসিমের একটা রিপোর্ট দেখে নেব। আইপিএল খেলতেছে, আমি পুরো ম্যাচ যখন ভাই বোলিং আসে খুব মনোযোগ দিয়ে দেখি, কারণ যেহেতু আমাদের দেশের হয়ে খেলতেছে উনি, সো ওইখানে একটা প্রাউড ফিল মোমেন্ট আসে। সো ভালো করলে অনেক বেশি ভালো লাগে। অথচ দর্শক হয়ে না, পর্দায় ফিজের মতো শরীফুলকেও এভাবে আইপিএল কাঁপাতে দেখা যেত। লখনৌ সুপার জায়ান্টের জার্সিতে ওর ছবিটা হয়তো কাল্পনিক, কিন্তু সব ঠিক থাকলে আজকের ম্যাচেই বড় ভাই মুস্তাফিজের সঙ্গে লড়াই জমতে পারত বাস্তবেই। কিন্তু এনওসি জটিলতায় শরীফুলের আইপিএল স্বপ্নের জলাঞ্জলি। আফসোস আছে, তবুও মুস্তাফিজের সঙ্গে ও ছায়া হয়ে আছে আইপিএলে। ফিজের যে কারিশমাই মনে ধরছে, সেই রহস্য জেনে নিচ্ছে বড় ভাইকে ফোন করে। আইপিএলে একের পর এক উইকেট নিয়ে বাজিমাত করছেন মুস্তাফিজুর রহমান, আর ডিপিএলে শরীফুল ইসলাম। শরীফুল, আপনার আইডল মুস্তাফিজুর রহমান, তিনি আইপিএলে বাজিমাত করছেন, আপনি আবার ডিপিএলে এখন পর্যন্ত 3টা ম্যাচ খেলেছেন, দারুণ করেছেন। মানে মুস্তাফিজকে কি কোনো কারণে ফলো করছেন কিনা, বা মুস্তাফিজের খেলাটা আসলে টিভিতে দেখছেন কিনা, যে বড় ভাই আসলে কিভাবে নিজের প্রতিভাটা কাজে লাগাচ্ছে বা কিভাবে আসলে মাথার কাজটা করছে, যেহেতু আপনার আইডল হচ্ছে মুস্তাফিজুর রহমান? হ্যাঁ, অবশ্যই ভাইয়ের সাথে কিন্তু প্রায়ই কথা হয়, প্রতিদিনই ধরলে একবার না একবার কথা হয়। আর আমি সবসময় জিজ্ঞেস করি যে ভাই ওইখানে মাইন্ডসেটটা কেমন থাকে, উনিও বলে যে জাস্ট নর্মাল, তো হয়তো এক্সট্রা কিছু প্ল্যান থাকে। আর আমাদের খুব ভালো বন্ডিং। যেহেতু হোয়াটসঅ্যাপে বা ফোনে কথা বলার একটা সুযোগ আছে, মানে কি টিপস নিয়েছেন, বা আসলে একটা বল থাকে না, দেখে খুব মনে হয়েছে কৌতূহল যে আসলে এটা কীভাবে করলো মুস্তাফিজ ভাই, বা কোন উইকেটটা নিল, মানে কি কথা হয় আসলে মুস্তাফিজের সঙ্গে? আসলে ভাইয়ের সাথে বেশিরভাগ কথা হয় কাটারটা নিয়ে। যখন উনি ব্যাটসম্যানকে খুব ভালো রিড করে কাটারটা ভালো জায়গায় করে উইকেটটা পায়, তো ওইটাই মানে বলা হয় ওনার সাথে, যে ব্যাটসম্যান কী চিন্তা করে, তখন আপনার কাটারটা কীভাবে আপনি চিন্তা করে মারেন, এইসব আর কি। এই তো বছর কয়েক আগেও পঞ্চগড়ের অজপাড়া গায়ে চায়ের দোকানে টিভি স্ক্রিনে মুস্তাফিজকে এক নজর দেখার নেশায় শরীফুল ছুটে যেত পাগলের মতো। স্বপ্ন বুনত একদিন মুস্তাফিজের মতো হবে ও। সেই শরীফুলই এখন বল ছুটছে স্বপ্নের ক্রিকেটারের সঙ্গে জুটি বেঁধে। ফিজকে উঠছে ভালো, এখন আর কে বুঝে। অবশ্যই আমার মনে হয় যে এবার কনফিডেন্সটা অনেক বেশি, ওনার নিজের কনফিডেন্সটা ওনার অনেক বেশি, যেহেতু ভালো স্টার্ট করছে, ওনার হাই কনফিডেন্স আছে। সো যতগুলো ম্যাচ খেলবে ইনশাল্লাহ ভালো করবে আমার বিশ্বাস, কারণ উনি এখন ভালো কনফিডেন্স নিয়ে বল করতেছে। ড্রিম উইকেট কোনটা এবারের বিশ্বকাপ, আপনারা কার উইকেটটা নিতে চাচ্ছেন? বলবো না, যখন নিব তখন ইনশাল্লাহ বলবো। তারপরে স্বপ্ন তো থাকে 3-4টা, একটা তো বলতেই পারেন। যে কোনো উইকেটই আমার জন্য ড্রিম উইকেট, প্রতিটা উইকেট নেওয়ার আমার স্বপ্ন। সো এখানে স্পেসিফিক কোনো নামটাও নাই আর কি। নিঃসন্দেহে আপনার জন্য অনেক শুভকামনা থাকলো, বিশ্বকাপে অনেক ভালো করেন। 3জন পেসার মিলে যে ফর্মে আছেন, সেই ফর্মটা যাতে বিশ্বকাপে আমরা দেখতে পারি, আপনার জন্য অনেক শুভকামনা থাকলো। শরীফুল ইসলাম যেটা বলছিলেন, আইপিএলের খেলাটা তিনি দেখেন এবং আইপিএলে যেভাবে আসলে মুস্তাফিজুর রহমান ভালো করছেন, তার কাছ থেকে টিপস নিচ্ছেন, সেই টিপসটা অনুযায়ী নিজেকে আসলে শানিত করছেন, সেই ফলটা ডিপিএলেও পাচ্ছেন। ইনজুরি ম্যানেজমেন্ট বা ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা করে খেলছেন। সুতরাং এই 3 পেসার যদি সেরা ছন্দে থাকে, বাংলাদেশ এবারের বিশ্বকাপে নতুন কিছু একটা করতে পারবে, সেটা কিন্তু বলাই যায়। নাহিয়ান বিন জসিম, ৭১, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। প্রতিবেদন আমরা দেখে নিলাম। আজকে আলোচনাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন নাজমুল আবদিন ফাহিম, ক্রিকেট উপদেষ্টা বিকেএসপি এবং ক্রিকেট বিশ্লেষক, এবং আমাদের সাথে যুক্ত হচ্ছেন এম কায়সার, সম্পাদক স্পোর্টস বাংলা। কিছুক্ষণের ভেতরে হয়তো আমরা হাসিবুল হোসেন শান্তকে আমাদের আলোচনায় পাবো। নাজমুল আবদিন ফাহিম, আপনার দিকে আলোচনা শুরু করতে চাই। আজকে লখনৌ সুপার জায়ান্টস এবং চেন্নাইয়ের খেলা, এই ম্যাচে আসলে মুখোমুখি হতে পারত শরীফুল এবং মুস্তাফিজ, কিন্তু মুস্তাফিজকে এনওসি দেওয়া হলেও শরীফুলকে আসলে এনওসি দেওয়া হয়নি বিসিবির পক্ষ থেকে। একই ঘটনা ঘটেছে তাসকিনের ক্ষেত্রে, তাসকিনকেও আসলে এনওসি দেওয়া হয়নি। কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংস তারা আসলে তাসকিনকে এবারের আইপিএলের দলে চাচ্ছিল। তো সেই জায়গাটা থেকে আসলে বিসিবি তারা বলছে যে তারা তাদের প্লেয়ারদেরকে, তাদের রিসোর্স, সেটা আসলে তারা প্রোটেক্ট করতে চাইছে। তো বর্তমান বাস্তবতায় মানে আইপিএলকে অস্বীকার করার কোনো সুযোগ আসলে আছে কিনা, পয়েন্ট নাম্বার 1। আর দ্বিতীয় হচ্ছে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বলা হচ্ছে, প্লেয়াররা ঢাকা প্রিমিয়ার লিগ খেলছে কিন্তু আইপিএলে খেলতে পারবে না, সেটাকে আপনি কিভাবে করে দেখেন সেই বিষয়টাকে?
ধন্যবাদ ফাইম। প্রথমে একটু কারেকশন করি যে আমি বিকেএসপি ক্রিকেট অ্যাডভাইজার নই এখন আর। আপনি এটা ছিলেন। প্রাক্তন হয়ে গেছে। জি। Anyway, খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা, এবং এই প্রশ্নটা কিন্তু মুখোমুখি হচ্ছে আমরা কিন্তু বেশ কিছুদিন থেকেই। আম, একটা ব্যাপার কিন্তু খুব পরিষ্কার যে আমরা আন্তর্জাতিক ক্রিকেটে যদি ভালো করতে চাই, আমাদের ভালো মানের ক্রিকেটার গড়ে তুলতে হবে। কিন্তু আমরা ঘরের মাটিতে বা দেশে যে ধরনের ক্রিকেট খেলি, সেখানে একজন খেলোয়াড় সর্বোচ্চ চেষ্টা করলেও যে পর্যায়ে পর্যন্ত যেতে পারে, সেই পর্যায়ে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটকে ছোঁয়া যায়। এই জন্য আমরা যদি একটা এক্সাম্পল দেখি, আমরা যদি আফগানিস্তানের উত্তরণ দেখি, আফগানিস্তানের ক্রিকেটের উত্তরণ দেখি, আমরা দেখব তারা এইসব খেলে খেলেই কিন্তু খেলাটা শিখেছে এবং এই পর্যায়ে পর্যন্ত তারা এখন কমপ্লিট করতে শিখেছে। কিন্তু আমরা যেহেতু ওই সুযোগটা খুব কম পেয়েছি এবং যখন সুযোগ পেয়েছি সেই সুযোগগুলোকে কাজে লাগাইনি, সেই কারণে কিন্তু আমাদের ওই লেভেলের এক্সপোজারটা খুব কম হয়েছে এবং আন্তর্জাতিক এবং ঘরোয়া যে দূরত্বটা, ওই দূরত্ব নিয়েই আমাদেরকে সবসময় যুদ্ধ করতে হয়েছে। সো এবারে আজকেও হয়তো হ্যাঁ দুজন মুখোমুখি খেলতে পারতো, তবে এটাও ঠিক যে সামনে যখন একটা ইন্টারন্যাশনাল সিরিজ থাকবে, সেখানে আমাদের ক্রিকেট বোর্ডেরও নিশ্চয়ই একটা কনসার্ন থাকবে যে আমরা কজনকে দিতে পারবো, কিভাবে দিতে পারবো, এইসব বিষয়গুলো। তবে যে যুক্তিটা দেখানো হচ্ছে যে ওয়ার্কলোড, আমি যতটুকু জানি যে চিটাগংয়ে 5 দিনে 3টে টি-20 ম্যাচ খেলা হবে জিম্বাবুয়ের সাথে, এবং মুস্তাফিজ গত যে ম্যাচটা খেলেছে টি-20 এবং 1 তারিখ মতো যেই ম্যাচ খেলা হবে, এই 4টা ম্যাচ খেলা হবে 20 দিনের গ্যাপ। জি। দিনের মধ্যে এই 4টা ম্যাচ সে খেলবে। সো ওয়ার্কলোড কিভাবে ম্যানেজ হয় সেটা কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারি, এবং ভারতীয় ক্রিকেটার ওখানে আছে। জি। ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড ইজ অলওয়েজ কনসার্ন অ্যাবাউট তাদের ব্যাপারটাও তারা ওখানে ম্যানেজ করে। আমরা কিন্তু আমাদের 4 দিনের খেলা যখন হয়, 4 ডে ম্যাচ হয়, একটা ভেন্যুতে একটা ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে আমরা একটা দিন রাখি ট্রাভেলের জন্য, খুব সম্ভবত একটা বা 2টা দিন রাখি প্র্যাকটিস করার জন্য, চতুর্থ দিনেই কিন্তু খেলা শুরু করে দেয় পরবর্তী 4 দিনের ম্যাচটা। সো 4 দিনের একটা ম্যাচে আমরা 3-3.5 দিনের গ্যাপ দিই। এখানে 20 ওভার্সের একটা ম্যাচের পরেও তারা 3 দিন, 4 দিন, এমনকি 5 দিনের গ্যাপ পাচ্ছে। সো ওভারলোডিং হবার কোনো সুযোগ নেই, এবং ওখানে যে ধরনের স্টাফিং এর আন্ডারে ওরা থাকে, যে ধরনের সুযোগ সুবিধা ওদের আছে, ওরা জানে যে ফিটনেস ইজ দ্য কি। প্রত্যেকে যদি সুস্থ না থাকে, এই 10 কোটি, 12 কোটি, 15 কোটি টাকার যে খেলোয়াড়, একজন খেলোয়াড় যদি একদিন অসুস্থ থাকে, সে কারণে খেলতে না পারে, দলের কি পরিমাণ ক্ষতি হতে পারে ওরা জি। জানে। তাই ওদের যত্ন নেওয়ার ব্যাপারটা তেমনই। এবং আপনি শেষ কথা যেটা বললেন যে ঢাকা প্রিমিয়ার লিগে আমাদের খেলোয়াড়রা যেভাবে খেলে, সেই ফতুল্লা, বিকেএসপি, ঢাকা, খেলার মাঝে গ্যাপ কতটুকু, ট্রাভেল করতে হয় কতটুকু, তারা কিভাবে ট্রাভেল করে এবং এই সময়টা তারা কিভাবে, তাদের লিভিং স্ট্যান্ডার্ড কি হবে। আমি শুধু জাতীয় দলের কয়জনের খেলার কথা বলছি না, লিডিং প্লেয়ারদের সবার কথাই বলছি। তারা কিভাবে তাদেরকে ম্যানেজ করে। আমার মানে কথার মধ্যে যৌক্তিকতা আছে যে আমরা আমাদের খেলোয়াড়দেরকে ম্যানেজ করতে চাই ভালোভাবে, কিন্তু সেটা কিন্তু শুধু কথার মধ্যে কিন্তু থেকে যায় অনেক সময়। আমরা কিন্তু সত্যিকার অর্থে ম্যানেজার করার সময় কিন্তু এগিয়ে যাই না, কিন্তু যুক্তিটা দেখানোর চেষ্টা করি। জি। কথায় যুক্তি আছে সত্যি, কিন্তু এট দ্য সেম টাইম ওদের এক্সপোজার গুলি খুব দরকার, ওদের নিজেদের গড়ে তোলার জন্য, আরো বড় হবার জন্য। শরীফুলের যে ইন্টারভিউ, ওর যে গলার টোনটা শুনলাম, ও যে কিভাবে কতটা ক্ষুধা নিয়েও কথা বলে মুস্তাফিজুর রহমানের সাথে, শেখার যে তীব্র আকাঙ্ক্ষা, ও কিভাবে যে মিস করছে জি, পুরো ব্যাপারটা। এটা এর আগে তো তাসকিনও হ্যাঁ। বলেছে, মানে তাসকিনের স্বপ্ন আইপিএল এ খেলা, তাসকিনের ফ্যামিলি, তাসকিনের মা চায় একবার অন্তত আমরা কিন্তু IPL এ খেলতে। প্রথমে আমাদের মাথায় আসে ওখানে না খেললে বোধহয় 50 লাখ টাকা লস হয়ে যাবে। আমার টাকার ব্যাপারটা একেবারেই মাথায় আসে না। আমার মাথায় আসে কত বড় একটা ক্ষতি হয়ে যায় ওইখান থেকে, যে একজন খেলোয়াড়, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম হওয়া একটা ছেলে যদি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে 1 মাস থাকে, তার কি কোনো লাভ হবে না? অবশ্যই হবে। জি, So আমার একেবারে স্পষ্ট আপনার বক্তব্য। এবার একটু আমি এম কাসার আপনার কাছ থেকে শুনি। দুটো শব্দ নাজমুল আবেদিন ফাহিম বললেন, এক্সপোজার, দ্বিতীয়ত হচ্ছে এক্সপিরিয়েন্স, তৃতীয়ত হচ্ছে লার্নিং। আবার আমাদের অত্যন্ত কাছের, আমাদের পরিচিত মানুষ জালাল ইউনুস, যিনি বর্তমানে বিসিবির অপারেশনস কমিটির প্রধান, তিনি বলেছেন যে মুস্তাফিজের আসলে আর শেখার কিছু নেই, আর কিছু শেখার আসলে নেই। এতে মুস্তাফিজ আইপিএলে খেলে বাংলাদেশের আসলে কোনো লাভ হবে না। এই ধরনের বক্তব্য ক্রিকেট অপারেশনস প্রধানের, সেটিকে আপনি কিভাবে দেখছেন, নাম্বার 1? এবং নাম্বার 2 হচ্ছে আইপিএলে এনওসি নিয়ে এবারই যে এরকম ঘটনা ঘটেছে তা না, প্রত্যেকবার, মানে সেটা কখনো সাকিব আল হাসানের ক্ষেত্রে, কখনো মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রে, কখনো লিটন কুমার দাসের ক্ষেত্রে আইপিএলের এই এনওসি নিয়ে এরকম ঘটনা আসলে ঘটে। আইপিএলেই প্লেয়ার ছাড়তে বিসিবি কেন সংশয়ে থাকে? আপনি আপনার অভিজ্ঞতায় আসলে কি পেয়েছেন?
ধন্যবাদ ফাহিম। আমি প্রথমে আপনি যে প্রশ্নটা করলেন সেটার উত্তরটা দেই যে ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস যে বক্তব্যটা দিয়েছেন সেটি আসলে আমার মনে হয় যে তিনি কথার পিঠে একটা কথা বলতে গিয়ে এই কথাটি বলে ফেলেছেন। আমি নিশ্চিত যে তার কাছ থেকে আপনি এই প্রশ্নটা দ্বিতীয়বার জিজ্ঞেস করলে তিনি হয়তো তার কথাটা যা ভুল ছিল সেটা তিনি স্বীকার করবেন। কারণটা হলো যে পৃথিবীর কোনো কিছুতেই কিন্তু শেখার শেষ নেই। আপনি যখনই মনে করবেন যে আপনার শেখা শেষ হয়ে গেছে দ্যাট মিনস আপনি কিন্তু ফুল স্টপ। সো আজকে আমরা যে এই যে আপনি এখানে আজকে অনুষ্ঠান উপস্থাপনা করছেন এখান থেকে আপনারও কিন্তু শেখার রয়েছে। আমি যে কথাটুকু বলছি সেখান থেকেও আমার কিছু শেখার রয়েছে বলেই কিন্তু আমি সামনের সময়ের জন্য কিন্তু অপেক্ষা করছি। সো শেখার কিছু শেষ হয়ে গেছে এটা ভাবলে কিন্তু আপনি আর কখনোই সামনে বাড়তে পারবেন না। এটা আমি এটার সাথে কোনো মতেই একমত নই। আপনি নিশ্চিতভাবে কিন্তু প্রত্যেকটি ম্যাচই কিন্তু একজন ক্রিকেটারের শেখার বিষয়। কারণটা হলো যে প্রত্যেকটা ম্যাচে তিনি কিন্তু এক ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন এবং সেই অভিজ্ঞতাটা তিনি সামনের ম্যাচে কিভাবে কাজে লাগাবেন সেটা কিন্তু শিখে যাচ্ছেন সেখান থেকে। সো ক্রিকেট অবশ্যই আপনাকে প্রতিদিনই শেখায়। আমি তো প্রতিদিন বলবো না। আমি মনে করি যে ক্রিকেট আসলে প্রতি মুহূর্তেই আপনাকে শেখায় যে আপনি কিভাবে এনহ্যান্স করবেন, নিজেকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাবেন। সো আমি বিষয়টা স্পষ্ট যে তিনি যে কথাটি বলেছেন যে তার আপনার মুস্তাফিজের শেখার কোনো কিছু নেই, বরঞ্চ তার কাছ থেকে আরো অনেকের শেখার কিছু রয়েছে। হতে পারে মুস্তাফিজের কাছ থেকেও আরো অনেকের শেখার রয়েছে। মুস্তাফিজ কাটার কিভাবে করেন সেটা জানার জন্য তো অনেকে হয়তো অনেক এক্সপিরিয়েন্স ক্রিকেটার তার কাছ থেকেও শিখেছেন। ঠিক একই রকম ভাবে মুস্তাফিজ ম্যাচের কোন সময় কোন মুহূর্তে আপনি কিভাবে ট্যাকেল করবেন ব্যাটসম্যানকে বা কোন বলটা কিভাবে করতে হবে যাতে রান কম আসে বা ম্যাচকে জেতাতে পারেন তিনি, সেটাও তার সঙ্গে যারা সতীর্থ রয়েছেন তাদের কাছ থেকেও তিনি আলোচনা করেন। নইলে শেখার যদি শেষ হয়ে যেত তাহলে কিন্তু আপনি দেখতেন যে কোন ক্রিকেটার কেউ কিন্তু কখনো কারো সাথে নিজেদের মধ্যে মাঠে এসে আলোচনা করতো না। আপনি যখনই দল বিপদে পড়ে তখন সবাই একজোট হয়ে আসে কেন? কারণটা হলো যে প্রত্যেকের এক্সপেরিয়েন্সটা সেই সময়টা একটু শেয়ার করেন যে কি করা উচিত। এই কারণে আমি মনে করি যে ক্রিকেটে আসলে কখনোই শেখার শেষ না, বরঞ্চ আপনাকে সবসময় শেখার মধ্যেই কিন্তু আপনি রয়েছেন। আর ফিরে আপনার দ্বিতীয় প্রশ্নে যেটি আপনি বললেন যে এনওসি কেন ক্রিকেটারদেরকে দেওয়া হয় না? দেখুন একটা বিষয় আমি কিন্তু খুব অবাক হই যখনই আপনি ক্রিকেটারদের বিষয়ে ক্রিকেট বোর্ড কোনো প্রশ্ন করে তখন ক্রিকেটারদেরকে কিন্তু ক্রিকেট বোর্ড সবসময় বলে থাকে যে ক্রিকেটাররা কি চান। কিন্তু এক্ষেত্রে ক্রিকেটাররা কি চান সেটা এই আপনার আইপিএল খেলার ক্ষেত্রে সেই বিষয়টা কি কখনো ক্রিকেটারদের সাথে ক্রিকেট বোর্ড একদম সুনির্দিষ্টভাবে বা আলাদাভাবে কখনো আলাপ করেছে? আমার তো মনে হয়নি করেছে। যদি করতো তাহলে কিন্তু আপনি আজকে এই ধরনের প্রশ্নই উঠতো না। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে ওয়ার্কলোডের কথা বলা হচ্ছে, এই ওয়ার্কলোডের বিষয়টা কিন্তু শুধুমাত্র আইপিএল খেললে আপনি ওয়ার্কলোড হবে আর অন্য কোনো ক্রিকেট খেললে ওয়ার্কলোড হবে না, এটা তো আমি কখনোই মনে করি না। সো আমার মনে হয় যে ক্রিকেটাররা কি চান সেটা ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট যদি ক্রিকেটারদের সঙ্গে কথাবার্তা বলে এই বিষয়টার একটা ফয়সলা করে তাহলে আমার মনে হয় যে এই জটিলতার তৈরি হয় না। তাহলে দেখবেন আপনি যে সাইড টক করছেন অনেকে যে মুস্তাফিজের খেলা উচিত কি উচিত না, সেটা যেরকম ভাবে এখন ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা বলছেন, কোচরা বলছেন, সেটা আমার মনে হয় যে এই প্রশ্নটাই উঠতো না যদি মুস্তাফিজের কাছ থেকে এই বিষয়টা তারা একটা সুন্দর প্ল্যানে আসতেন এবং মুস্তাফিজ যদি বলতেন যে না আমি এখানে যদি সবগুলা ম্যাচ খেললে কত, আপনি চেন্নাই যদি ফাইনালে ওঠে তাহলে আপনি সর্বোচ্চ ম্যাচ খেলবেন 14টা, জি। মুস্তাফিজ এখন পর্যন্ত খেলে ফেলেছেন 6টা ম্যাচ, আরো 4টা ম্যাচ তিনি খেলতে পারবেন, দ্যাট মিনস তিনি হয়তো মিস করবেন মাত্র 4টি ম্যাচ। যদি জি। আপনি সেই হিসাবটুকু দেখেন তাহলে আমার মনে হয় যে এই বিষয়টা বড় কোনো জটিলতার বিষয় হতো না। বিষয়টা হলো যে আপনাকে আগে আলোচনা করতে হবে, আপনাকে আগে কথা বলতে হবে, তাহলে দেখবেন যে আপনি সাইড থেকে আরো অনেকে কেউ আলোচনা বা টক করবে না বা কথাবার্তা বলবে না এবং একটা সুন্দর সিস্টেমে চলে আসবে। আমি শেষ করছি একটা ছোট্ট উদাহরণ দিয়ে। আপনি দেখবেন যে মুস্তাফিজকে বারবার বলা হচ্ছে যে ওয়ার্কলোডের কারণে তাকে ওখান থেকে নিয়ে আসা হবে। তো এবং এখানে আপনি যে 5টি টি20 রয়েছে সেই 5টি টি20 ম্যাচের মধ্যে হয়তো তিনি হয়তো 2টি খেলবেন বা 3টি খেলবেন। ঠিক একই রকম ভাবে তাকে যদি মুস্তাফিজ চলেও আসেন এখানে তাহলে আপনি দেখবেন যে তার হয়তো ওয়ার্কলোডটা একটু কমবে, কিন্তু যে তার যদি ওখানে তিনি না খেলেন তাহলে যে মনটা তার খারাপ হবে অথবা তিনি যেরকম ভাবে একটু মানে নিজের মনের ইচ্ছার বিরুদ্ধে আসবেন সেটারও কিন্তু অনেক বড় একটা বিষয় রয়েছে। সো এই কারণে আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি যে আপনাকে যে কোনো সমস্যা হলে আপনাকে মাস্ট কনসার্ন পিপুলের সঙ্গে আলোচনায় আসতে হবে। একেবারে তাই। এ প্রসঙ্গে আমরা অনেক আসলে বিস্তারিত আলোচনা করেছি। আরও একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। হঠাৎ করেই গত ওয়ার্ল্ড কাপের আগে যেরকম একটা বিষয় সামনে চলে এলো যে তামিম ইকবাল ওয়ার্ল্ড কাপে খেলবেন না, আবার এই ওয়ার্ল্ড কাপের আগে হঠাৎ করে আলোচনা এলো যে তামিম ইকবাল আসলে ওয়ার্ল্ড কাপে খেলবেন কিনা, টি20 ওয়ার্ল্ড কাপে, যদিও তিনি এই ফরম্যাট থেকে আসলে অবসর নিয়ে ফেলেছেন। তারপরে বিসিবি প্রেসিডেন্ট তিনি চাইছেন বা মনে করছেন যে তামিম ওয়ার্ল্ড কাপ খেলুক এবং এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশের সাবেক জাতীয় দলের ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত। শান্ত, আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর সংযোগে। আমরা ঠিক এই মুহূর্তে যে প্রসঙ্গটায় আলোচনাটা করতে চাই একটু যদি আনমিউট করে নেন তাহলে আমরা আপনাকে শুনতে পাবো। যে বিষয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে প্রসঙ্গ তামিম ইকবাল।
তামিম ইকবাল তিনি আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরবেন কবে, ফিরলে কোন ফরম্যাটে ফিরছেন, আমরা দুটো মিটিং সম্পর্কে অবগত। একটা মিটিং হয়েছে বাংলাদেশের 3 ফরম্যাটের ক্যাপ্টেন নাজমুল শান্তর সাথে তামিম ইকবালের, সেটা একটা রুদ্ধদ্বার বৈঠক দুইজনের ভেতরে হয়েছে। এবং আরেকটা বৈঠক হয়েছে ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের সাথে তামিম ইকবালের। প্রথমে যদিও বলা হয়েছে যে এটা আড্ডা দেওয়ার জন্য দুজনের সাক্ষাৎ, কিন্তু পরবর্তীতে বলা হয়েছে যে আসলে তামিম তার ক্যারিয়ার নিয়ে, ইন্টারন্যাশনাল ক্যারিয়ার নিয়ে আসলে কথা বলেছেন। আবার এরকমটাও আমরা শুনেছি যে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন তিনি চাইছেন যে টি-20 ওয়ার্ল্ড কাপেই তামিম খেলুক, যেই ফরম্যাট থেকে আসলে তামিম এরই ভেতরে অবসর নিয়ে ফেলেছে। তামিম ইকবাল টি-20 থেকে অবসর নিয়ে ফেলেছে। ওয়ানডে তিনি কবে খেলবেন সেটা সম্পর্কে কোনো পক্ষ থেকে কিছু বলা হয়নি। এবং আরেকটা ব্যাপার বলা হচ্ছে যে টেস্ট খেলার মতো ফিটনেস আসলে তামিম ইকবালের নেই, সো প্রবাবলি এই ফরম্যাটে তামিম আসলে আর খেলবেন না। এরকম একটা বাস্তবতায় যে ফরম্যাট থেকে তামিম ইকবাল অবসরে চলে গেছেন, এবং সেটাও আজকে না বেশ খানিকটা সময় আগে, সেই ফরম্যাটে আবার তামিমের ফেরার সম্ভাবনা আপনি দেখেন কি না, এবং টি-20 ওয়ার্ল্ড কাপে তামিমকে আপনি ভাবছেন কি না? আসলে অনেক কথাই বাড়ি থেকে শোনা যাচ্ছে। আসলে এখন তো মোটামুটি মানে আপনার কনফার্মেশন হয়নি, তামিমও কিছু বলেনি এইভাবে। বাট যদি সত্যি কথা বলি, বর্তমানে বাংলাদেশের সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ, সেখানে যদি তামিম থাকেন, মুশফিক থাকেন, আমার মনে হয় যে টিমের ব্যালেন্স এর জন্য খুবই ভালো হবে। এটা এখন ডিপেন্ড করছে তামিম ইকবাল খেলবেন কিনা। যদি তিনি খেলতে চান তাহলে অবশ্যই আমাদের বাংলাদেশ টিমের জন্য অবশ্যই ভালো হবে, আমার কাছে মনে হয়। আপনি এবং আপনি আপনি মোটামুটি ব্যক্তিগত আপনি কি মনে করছেন যে অবসর ভেঙে তামিম আসবে? এটা আসলে মানে যদি বাংলাদেশে এখন যদি দরকার হয় তাকে, উনি এখন যে ফর্মে আছেন, ঢাকা লিগে চমৎকার ব্যাটিং করেছেন, তার মানে ফর্ম অনুযায়ী যদি থাকেন, ওনার ফিটনেসও মোটামুটি টি-20 খেলার মতন ফিটনেস আমার কাছে মনে হয় এখন আছেন। যদি সবকিছু ঠিক থাকে তাহলে অবসর ভেঙে আসতে পারেন তিনি। এসে এই টি-20 ওয়ার্ল্ড কাপটা খেললে বাংলাদেশের জন্য ভালো হবে, এটা আমার চিন্তা ধারণা। এ ব্যাপারে আমরা যদি একটু এম কাসার আপনার কাছ থেকে শুনি, ব্যাপারটা সেটেল কেন হচ্ছে না, ইস্যুটা সেটেল কেন হচ্ছে না, বা হঠাৎ করে বিসিবি প্রেসিডেন্টই বা কেন মনে করছেন যে হ্যাঁ টি-20 ওয়ার্ল্ড কাপেই তামিমের খেলা উচিত, তামিম খেলুক, এরকমটা তার হঠাৎ করে মনে করার বা কারণটা কি? এবং তামিম ইকবাল এই প্রসঙ্গে বলেছেন যে তিনি তার বক্তব্য বোর্ডকে তো জানিয়ে দিয়েছেন। আবার জালাল ইউনুস ভাই তিনি বলেছেন যে হ্যাঁ কি আলোচনা হয়েছে সেটা তো আর আমি গণমাধ্যমের সামনে বলবো না। প্রথম কথাটা হলো যে তামিম ইকবাল টি-20 ছেড়েছেন অনেক আগে, এবং তিনি সেই টি-20 তে ফিরতে রাজি কিনা ইন্টারন্যাশনাল টি-20 তে, সেটাও কিন্তু তামিমের কাছ থেকে আমরা এখন পর্যন্ত তামিমের বক্তব্যটুকু জানি না এবং শুনিনি। তো একজন ক্রিকেটার কখন রিটায়ারমেন্টে যান, তিনি কিন্তু রিটায়ারমেন্টে যান একটা নির্দিষ্ট প্ল্যান পরিকল্পনা করে। এবং তামিম ইকবাল যে টি-20 থেকে রিটায়ারমেন্টে গিয়েছিলেন সে সময় কিন্তু ক্রিকেট বোর্ডও সেটা মেনে নিয়েছিল, এবং সবাই তাকে কিন্তু দ্বিতীয়বার ফিরে আসার জন্য কিন্তু সে সময় বলা হয়নি। ঠিক একই রকম ভাবে কিন্তু মুশফিকও টি-20 থেকে যখন বিদায় নিয়েছিলেন তখন ক্রিকেট বোর্ডও হয়তো বুঝে গিয়েছিল যে না, টি-20-র জন্য তাহলে আমরা নতুন ক্রিকেটার তৈরি করব বা নতুন ক্রিকেটার দিকে তাকাবো, আমরা হয়তো এই ক্রিকেটারদের নিয়ে আর টি-20 তে চিন্তা করছি না। সেই সময় ক্রিকেট বোর্ড কিন্তু একটা সিদ্ধান্তে এসেছিল, যদি না আসতো তাহলে কিন্তু তাদের কাছ থেকে রিটায়ারমেন্টে না গিয়ে বলতো যে ঠিক আছে তোমরা আরো 2টা বছর বা 3টা বছর খেলে নাও। সো এখন আরেকটা বিশ্বকাপের মাত্র 2-3 মাস বাকি রয়েছে। যে ক্রিকেটাররা ইন্টারন্যাশনাল ক্রিকেটে টি-20 তে এতদিন নেই তাদেরকে এখন ফিরিয়ে আনার বিষয়টি যেটি হচ্ছে, আমার মনে হয় যে এটা টিম ম্যানেজমেন্টের কোনো সিদ্ধান্ত না, এটা আসলে কিছু লোকের এক ধরনের চিন্তা ভাবনা, বা আপনি গুজব আমরা অনেক সময় বলি না, সেটাই কিন্তু খুব সম্ভবত চলে আসছে। আর আপনার প্রশ্নের উত্তরে বলি যে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট কেন তাদেরকে রাইট অফ করেননি, এটিও একটা সাধারণ সৌজন্যতা বোধের জন্য তিনি কিন্তু করেননি। কিন্তু আপনি যদি ক্রিকেটীয় লজিক খুঁজেন তাহলে আমার মনে হয় যে তামিম ইকবাল এবং মুশফিক রহিম কাউকে কিন্তু আপনার এই মুহূর্তে টি-20-র জন্য আমার মনে হয় না যে টিম ম্যানেজমেন্ট বিবেচনা করছে। জি, আমি এবার একটু নাজমুল আবদিন ফাহিম এই প্রসঙ্গে আপনার কাছ থেকে যদি শুনি, মানে একটা উদাহরণ যদি আমরা একটু আনি, সেটা হচ্ছে যে আইপিএলে আমরা সুনীল নারিনকে অ্যামেজিং ব্যাটিং করতে দেখছি, বোলিং করতে দেখছি। সুনীল নারিন আসলে টি-20 থেকে রিটায়ারমেন্টে চলে গেছেন, মানে ন্যাশনাল টিম থেকে রিটায়ারমেন্টে গেছেন গত বছর, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ক্যাপ্টেন রোমান পাওয়েল এখনও আসলে তিনি এক্সপেক্ট করছেন যে আসন্ন টি-20 ওয়ার্ল্ড কাপে সুনীল নারিন খেলবে, এবং সুনীল নারিন এক মুহূর্ত দেরি না করে সরাসরি জানিয়ে দিয়েছেন তিনি খেলবেন না, তিনি ন্যাশনাল টিমের হয়ে খেলবেন না, সো এটা জানিয়ে দিয়েছেন। কিন্তু আমাদের এখানে ব্যাপারটা হচ্ছে যে এটা এই যে ঘটনাটা শুরু হলো এটা সম্ভবত একটু চলমান থাকবে বেশ লম্বা সময় ধরে, এমনও হতে পারে ওয়ার্ল্ড কাপ স্কোয়াড ঘোষণার দিন পর্যন্ত বিষয়টা চলছে এই ব্যাপারটা, এবং এটা তো সেটেল ছিল বিষয়টা। তামিম ইকবাল রিটায়ারমেন্টে চলে গেছে টি-20 ফরম্যাট থেকে, অল অফ এ সাডেন এটা কি বিপিএল এর পারফরমেন্সের কারণে, মানে বিপিএল এর তামিম টপ স্কোরার, এই কারণে কি বিসিবি প্রেসিডেন্ট মনে করছেন যে হ্যাঁ খেলা উচিত তামিমের টি-20 ওয়ার্ল্ড কাপে? আপনি কিভাবে দেখছেন? না, খবরটা খুব মুখরোচক, এটা সত্যি যে এই ধরনের খবর সবাই পছন্দ করে, এইসব খবর নিয়ে আমরা খেলতে ভালোবাসি, এই জন্য।
আমার কাছে, আমি যখন টিম সিলেকশনের কথা যদি বলি, আমার কাছে একমাত্র গুরুত্বপূর্ণ হচ্ছে টিম, আমাদের সিলেকশন কমিটি কি বলছে, আমাদের সিলেকশন কমিটির চেয়ারম্যান কি বলছে সেটা। আর কেউ কি বলছে তাতে কিছু যায় আসে না কিন্তু। এবং বাইরে থেকে যত বেশি কথা হবে সেটার ইনফ্লুয়েন্স সিলেকশন কমিটির উপর এসে পড়ে। এই জন্য বাইরে থেকে কথা বলাটা অনুচিত। আহ, ওদের ব্যাপারটা কিন্তু সেটেল, তামিম ইকবালের ব্যাপারটা কিন্তু অনেকদিন আগে সেটেল, টি20-তে সে খেলছে না, এবং তার জায়গায় আরো 2-3 জন খেলোয়াড়কে নিয়ে আমরা চেষ্টা করেছি। এর মধ্যে আমরা দেখেছি কিন্তু 2-1 জন কিন্তু আছে অত্যন্ত অত্যন্ত মেধাবী, অত্যন্ত মেধাবী, হয়তো অনেকেই পারফর্ম করতে পারেনি তাদের মেধা অনুযায়ী। একটা প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে, এবং এর মধ্যে এইসব আলাপ আলোচনা এই প্রসেসটাকে দারুণভাবে বিঘ্নিত করছে। যাদেরকে নিয়ে আমরা আশায় বুক বাঁধছি, তাদের মানসিকতা কি হচ্ছে যখন তারা শুনবে যে এইসব হচ্ছে, এরকম চিন্তা ভাবনা হচ্ছে, এরকম পরিকল্পনা হচ্ছে, এর তো খেলাই উচিত, এইসব, দিস ইজ নট এ গুড এনভায়রনমেন্ট, এটা স্বাস্থ্যকর পরিবেশ না। ব্যাপারটা ওরকমই হওয়া উচিত যেমন সুনীল নারায়ণকে বলেছে, এবং সুনীল নারায়ণ ডিনাই করেছে, এক কথাতেই ব্যাপারটা শেষ হয়ে যাওয়া উচিত। আমরা কেন জানি এগুলোকে টানছি, এবং সবাই মিলেই টানছি, কিন্তু সব পক্ষ মিলেই টানছি, কার কি স্বার্থ আছে আমি জানি না, কিন্তু এতে ক্রিকেটের কোনো লাভ হচ্ছে না। ইট শুড স্টপ রাইট নাও। এবং সিলেকশন নিয়ে একমাত্র সিলেকশন কমিটি ছাড়া কারো কিছু বলা উচিত নয়। সিম্পল এজ দ্যাট। রাইট, এবার আমরা মোটামুটি এই প্রসঙ্গে আলোচনা করলাম। এবার যে প্রসঙ্গটায় আসতে চাই সেটা হচ্ছে যে কোচ হাতুরু সিং, তাকে নিয়ে কথা না বললেই নয়, তাকে নিয়ে মাঝে মাঝে আমাদেরকে বেশ আলোচনা করতে হয়। হাতুরু সিং আসছেন, তিনি আবারও আসবেন, তো এসে তিনি আবারও আসলে দায়িত্ব গ্রহণ করবেন। এ ব্যাপারে আমি যদি একটু হাসিবুল হোসেন শান্ত আপনার কাছ থেকে শুনি, সেটা হলো যে মুস্তাক আহমেদ লেগ স্পিনার, তিনি বাংলাদেশে যোগ দিয়েছেন কোচ হিসেবে, স্পিন বোলিং কোচ হিসেবে তিনি যোগ দিয়েছেন। এবং হাতুরু সিংয়ে তিনি আসলে একটা মানে এক চ্যানেলের সাথে আলাপচারিতায় যে আসবেন না, কিন্তু সেটা আসলে সঠিক ছিল না, তিনি আসলে আসছেন। কিন্তু এটাও ঠিক যে বোর্ডের সাথে হাতুরু সিংয়ের ঠিক এই মুহূর্তে সম্পর্ক যে খুব মধুর যাচ্ছে, ব্যাপারটা আসলে তা না। কারণ হচ্ছে খালেদ মাহমুদ সুজন তিনি একেবারে সরাসরি বলেছেন যে হাতুরু সিং হতে পারে ভালো কোচ, তাতে তার কিছু যায় আসে না, তাতে তার কিছু যায় আসে না, এই ধরনের কথা। অর্থাৎ খালেদ মাহমুদ সুজন তো একেবারে সরাসরি একজন বোর্ড পরিচালক, বিসিবির অংশ তিনি। তো বিসিবির একজন পরিচালক যখন হাতুরু সিং সম্পর্কে এই ধরনের কথা আসলে বলে, তো সেটা আসলে কি মেসেজ দেয়, যেখানে হাতুরু সিং স্টিল বাংলাদেশের হেড কোচ? আহ, আহ, এখানে অ্যাকচুয়াল কোচের ব্যাপারটা আসলে টোটালি বোর্ড হ্যান্ডেল করছেন। আর ভিতরে অনেক ধরনের কথাবার্তা হয় যেগুলা আমরা আসলে সরাসরি জানি না, অনেক বাইরে থেকে অনেক কথাই আসে। বাট আমার কাছে মনে হয় যে এই যে এত কথাবার্তা হচ্ছে, এতে কিন্তু আমাদের টিমের যে যারা খেলেন তাদের একটি আমার কাছে মনে হয় মেন্টাল একটা ডিস্টারবেশন তৈরি হয় আমার কাছে মনে হয়। কারণ কোচ সিরিজের মাঝখান থেকে চলে যাচ্ছেন, বা সিরিজে থাকেন না, শ্রীলঙ্কার সাথে উনি যখন সেকেন্ড টেস্টে কিন্তু উনি চলে গিয়েছিলেন। তো এই এই, মানে কোচ, প্লেয়ার এবং অফিসিয়ালদের এই বিতর্কতাটার জন্য আমার কাছে মনে হয় যে টিমের যে রেজাল্ট একটা আসার সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হচ্ছে। তো এইগুলোর আসলে সমাধান হওয়া খুবই উচিত। আর যেটা ভাববে যে এরকম বললেন, যেমন সিলেক্টরের ক্ষেত্রে ওনাদের ডিসিশন মাস এরকম ওইভাবেই হবে, সিলেক্টররা যে ডিসিশন হবে ওইভাবেই হবে। বাট সেই ক্ষেত্রে কোচের ক্ষেত্রেও কিন্তু আমার মনে হয় যে বোর্ড যে মানে একটা ডিসিশনে আসা উচিত। উনি থাকবেন কি থাকবেন না, উনি মাস থেকে চলে যান, ওনার কিছু ডিসিশন মানতে হয়, কারো মানতে হয় না। এই দ্বিমত গুলি যদি দূর না হয়, টিমের জন্য কিন্তু খুবই একটা বাজে সিচুয়েশন তৈরি করে, যেটা ক্রিকেট মাঠে প্লেয়ারদের খেলার ক্ষেত্রে আমার কাছে মনে হয় অনেক সমস্যা তৈরি করে। তো এখান থেকে আমাদের বের হতে হবে। তো এখন এটা বোর্ড কি ডিসিশন না, এটা বোর্ডের উপর ডিপেন্ড করবে। আতর সিং এর সাথে কন্ট্রাক্ট যেটা আছে ওটা তো পার হতে হবে এখন, সব আমি যদি জানি। রাইট, একেবারে তাই। এই ব্যাপারে এম কায়সার, আপনি আসলে কি ভাবছেন? মানে মূল ব্যাপার হলো, আমরা যতটুকু বুঝতে পারি বা যতটুকু আমরা জানি সেটা হচ্ছে হাতুরু সিং এর প্রেসক্রিপশন যদি ফলো করা না হয়, তাহলেই আসলে হাতুরু সিং এ ক্ষেপে যান বা হাতুরু সিং আসলে রেগে যান। তিনি একটা প্রেসক্রিপশন সবসময় দিয়ে রাখেন যে এটা ফলো করতে হবে, এভাবে করে হবে ব্যাপারটা, কিন্তু সেখানেই যখন একটু গড়বড় হয়ে যায়, সেভাবে যখন কাজটা হয় না, তখনই তিনি রিয়্যাক্ট করে বসেন, এবং রিয়্যাক্ট করলে তিনি বেশ বাজেভাবেই আসলে রিয়্যাক্ট করেন। না দেখুন, আপনি এটা তিনি যে রিয়াক্ট করেন সেটা কি খুব অযৌক্তিক কোনো কিছু? কারণটা হলো যে তাকে কিন্তু দায়িত্বটা দেওয়া হয়েছে কোচ হিসাবে, এবং তাকে তিনি তার পুরো দলটাকে নিয়ে একটা প্ল্যান করেছেন। সেই প্ল্যানটা যদি ঠিকঠাক মতো না হয় তাহলে তিনি হয়তো রিয়াক্ট করতে পারেন, কিন্তু জিনিসটা হলো যে তিনি কোন কায়দায় রিয়াক্ট করছেন বা কার কাছে রিয়াক্ট করছেন সেটা হয়তো বিষয় হতে পারে। আমি একটু পিছনে ফিরে যাচ্ছি। আপনি যে খালেদ মাহমুদ সুজন যে হঠাৎ করে এই কোচ চন্দিকা হাতুরু সিং এর
বিরুদ্ধে বা যে কথাবার্তা যেটা বলছেন সেটা আমার কাছে সুখকর কোনো কিছু মনে হয়নি। অথচ আপনি যদি একটু রিওয়াইন্ড করেন তাহলে দেখবেন যে খুব বেশি দিন সময় কিন্তু নেই, মাত্র ১ বছর আগেও কিন্তু এই খালেদ মাহমুদ সুজন এবং হাতুরু সিং এর মধ্যে খুব চমৎকার এক ধরনের সম্পর্ক ছিল, যেটাকে আপনি খুব সুন্দর একটা প্রেম বলতে পারেন। এবং বাংলাদেশের দ্বিতীয় দফা মেয়াদে আসার জন্য চন্ডিগড় হাতুরু সিং এ যে কোচ হিসেবে এসেছেন, সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই খালেদ মাহমুদ সুজন। আমার ঠিক মনে রয়েছে ১ বছর আগের পত্র-পত্রিকা এবং ইন্টারনেট যদি আপনি ঘাটেন, সেখানে আপনি দেখতে পাবেন যে খালেদ মাহমুদ সুজন কিন্তু কোচকে ওয়েলকাম জানিয়েছিলেন। সম্পর্কটা কখন মানে নষ্ট হলো? সম্পর্কটা মূলত নষ্ট হয়েছে এই ২০২৩ বিশ্বকাপের সময়। বিশ্বকাপের সময় কোচের সঙ্গে কিন্তু এই দলের সঙ্গে গিয়েছিলেন টিম ডিরেক্টর হিসাবে খালেদ মাহমুদ সুজন। জি। এবং তিনি টিম ডিরেক্টর হিসাবে হয়তো সেখানে যে ধরনের ভূমিকা পালন করতে চেয়েছিলেন বা যে ধরনের তিনি এক অর্থে কিন্তু তার, আমি কোট আনকোট করে বলছি যে হয়তো তার সিদ্ধান্তটা চাপিয়ে দেওয়ার বা সিদ্ধান্ত বা টিমের একটা পার্ট হওয়ার চেষ্টা করেছিলেন, সেটা হয়তো কোচ এবং আপনার ক্যাপ্টেন সেরকম ভাবে তাকে সেই সুযোগটুকু দেননি। সুযোগটুকু দেননি বলেই কিন্তু তিনি সেই বিশ্বকাপের মাঝখানেই বলেছিলেন যে যদি এরকম ঘটনা ঘটতে তো হতো বা এরকম তিনি যদি আগে জানতেন তাহলে হয়তো তিনি টিমের সঙ্গেই আসতেন না। জি। আমি ফাহিম একটু যোগ করি, শেষ করি ছোট্ট করে। সেটি হলো যে টিম ডিরেক্টর এই সিস্টেমের সঙ্গেই কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশ একটা বাজেভাবে একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে এবং এই বিষয়টা রাখাই উচিত না। কারণ টিম ডিরেক্টরের কাজ আসলে এই মানে ক্রিকেট ম্যাচের জন্য বা একটা টুর্নামেন্ট চলাকালের জন্য কি প্রয়োজন, কেন প্রয়োজন সেটা কিন্তু আমরা আজ পর্যন্ত এখন পর্যন্ত জানি না। সো এই টিম ডিরেক্টর অতিরিক্ত দায়িত্ব নিয়ে আপনি যখন দলের সঙ্গে যোগ দেন, তখন কোচ, টিম ম্যানেজমেন্ট এবং অন্যান্য যারা রয়েছেন বা ক্যাপ্টেন যারা রয়েছেন তারা হয়তো এই দায়িত্বটাকে বা যিনি এই দায়িত্বে আসেন তাকে এক অর্থে কিন্তু একটা অতিরিক্ত একটা বাড়তি প্রেসার হিসেবে হয়তো মনে করেন। সো আমার মনে হয় যে টিম ডিরেক্টর এই ধারণা থেকেই ক্রিকেট বোর্ডকে বেরিয়ে আসা উচিত। একেবারে তাই। আমরা আরো কিছু প্রসঙ্গে আলোচনা করব। নাজমুল আবেদিন ফাহিম, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। হাতুরু সিং এর প্রসঙ্গে আলোচনা আমরা ছিলাম। হাতুরু সিংকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমের আলোচনা হয়েছে এবং তার ম্যানেজমেন্ট নিয়েও নানা রকমের কথা আসলে হয়েছে। প্লেয়ারদের সাথে সম্পর্ক তৈরির ক্ষেত্রে মানে হাতুরু সিং কতটুকু সাকসেসফুল হয়েছে আপনি কি মনে করেন? এবং একটা মানে হেলদি ড্রেসিং রুম, হেলদি এনভায়রনমেন্ট হাতুরু সিং এ ক্রিয়েট করতে পেরেছেন কিনা? এটা তো বলা মুশকিল, বাইরে থেকে বলা মুশকিল, বাট আমরা অনেক কথা শুনি অবশ্য বাইরে থেকে। হেলদি ড্রেসিং রুম ক্রিয়েট করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে ড্রেসিং রুমে যারা থাকবে, তারা খেলোয়াড় হোক, টিম ম্যানেজমেন্টে অংশ হোক, বোর্ডের অংশ হোক, যারা ড্রেসিং রুমে থাকবে তারা সবাই মিলে যদি এক ডিরেকশনে না যায়, কোনোদিন হেলদি একটা এনভায়রনমেন্ট তৈরি হবে। যদি একসাথে থাকেও কিন্তু ওখানে যদি মতভেদ থাকে খুব স্ট্রং, সেখানেও কিন্তু হেলদি ড্রেসিং রুম হবে। কিছুক্ষণ আগে আমরা আলাপ করছিলাম যে খালেদ মাহমুদ সুজনের গতবারের ডিরেক্টরশিপ নিয়ে এবং তার রিসেন্ট বক্তব্য নিয়ে। এতে বোঝা যায় যে রিসেন্ট পাস্টে ভালো সম্পর্ক ছিল না দুজনের মধ্যে এবং ওখানে ক্ষমতার দ্বন্দ্বের একটা স্মেল পাচ্ছি আমি। এবং এরকম একটা পরিবেশে একটা দল কোনোদিন ভালো করতে পারে না। আমরা আন্দাজ করতে পারি যে দলে কি ধরনের আলাপ আলোচনা হয়েছে, খালেদ মাহমুদ সুজন কি ধরনের আলাপ আলোচনা করেছেন এবং কোচ কি ধরনের আলাপ আলোচনা করেছেন এবং সেটার এফেক্ট ওভারঅল দলে কিভাবে পড়েছে। আমার মনে হয় যে দিস ইজ এ ভেরি ব্যাড আইডিয়া একটা দলে একাধিক একই পর্যায়ের ক্ষমতাবান লোক রাখা। ইট হ্যাজ টু বি ওয়ান। অ্যাপেক্সে, টপে, পিকে একটা মানুষই থাকবে। সেটা যদি ডিরেক্টর হয় সে ডিরেক্টরই থাকবে, কোচ যদি হয় তাহলে কোচই থাকবে, তার কথা মতো সবকিছু হবে। কিন্তু এমন হতে পারে না যে একজনকে আমি নেতা বানিয়ে দিলাম কিন্তু তাকে আবার পাহারা দেওয়ার জন্য আরেকজনকে রাখলাম। এটা মোটেই একটা আদর্শ সিচুয়েশন না এবং এটা একটা বড় কারণ অনেকদিন ধরেই কিন্তু এটা চলছে আমাদের এখানে। এবং এসব ঘটনা যখন ঘটে প্রচুর স্পেকুলেশনের সুযোগ তৈরি করে দেওয়া হয় কিন্তু, এবং সেগুলো মিটমাট করার জন্য বোর্ডের তরফ থেকে কোনো স্টেপ নিতে দেখি না। বোর্ড কিন্তু কখনো বলে না যেটা এমন এটা অমন, সাথে সাথে কিন্তু থেমে যেতে পারে কিন্তু সেটাও আমরা দেখি না বোর্ডের তরফ থেকে। এবং স্পেকুলেশন গুলো চলতেই থাকে, সোশ্যাল মিডিয়া ভরে যায় এবং এটার এফেক্ট কিন্তু কোচের উপর পড়ে, ম্যানেজমেন্টের উপর পড়ে, খেলোয়াড়দের উপর পড়ে, সার্বিকভাবে আমাদের সবার উপরে পড়ে। সো ওভারঅল এনভায়রনমেন্টটাই একটা কি বলবো, একটা অস্বস্তি এনভায়রনমেন্ট তৈরি হয়ে যায়। আমার এখান থেকে যদি আমরা একটু বেরিয়ে আসতে পারতাম, সবাই যদি পরিষ্কার ভাবে জানতো কোথায় কার কি রোল হবে এবং কোচকে যদি তার প্রয়োজনীয় সাহায্যটুকু আমরা দিতে পারতাম, তার সামর্থ্য অনুযায়ী তাকে সেই পরিমাণ ক্ষমতা দেয়া এবং সে যদি গুছিয়ে নিতে পারতো, দেয়ার ইজ নো রিজন কেন ভালো করতো। আমার ব্যক্তিগত ভালো নাও রাখতে পারে কিন্তু কোচের কিন্তু ডেফিনেটলি ইচ্ছা আছে এই দলকে নিয়ে ভালো কিছু করার। সেটা আমার ব্যক্তিগত হয়, তার কাজের ধরন ভালো নাও রাখতে পারে, তাকে ভালো নাও লাগতে, কিন্তু তার ইচ্ছে নিয়ে কিন্তু
কোনো সন্দেহ তার কারণ নেই। একেবারে তাই। হাসিবুল হোসেন শান্তু, এই যে মুস্তাক আহমেদের যে ইনক্লুশন, এখন সে তো স্পিন বোলিং কোচ হিসেবে আমাদের দলের সাথে যুক্ত হলেন, দলে আসলে লেগ স্পিনার তো একজনই থাকবে, রিশাদ হোসেন, এটা তো এক মোটামুটি সবাই এখন বুঝতেই পারে। তো সেই ক্ষেত্রে শুধুমাত্র রিশাদকে নিয়ে নিশ্চয়ই মুস্তাক আহমেদ কাজ করবে না, মানে গেম সিচুয়েশন বা প্ল্যানিং এর ক্ষেত্রে মুস্তাক আহমেদের ইনপুট থাকবে বলে তো আমরা তো মনে করি। এখন আপনি আসলে কিভাবে মনে করছেন, বা সেই জায়গাটাতে? না, জি অবশ্যই উনি শুধু শুধু লেগ স্পিনার হিসেবে তো কোচ হিসেবে কাজ করবেন, সাথে উনি কিন্তু ইংল্যান্ড টিমে কোচ ছিলেন, ওইখানে অভিজ্ঞতাটা এখানে কাজে কাজে লাগাবেন। বাংলাদেশের গেম প্ল্যানিং এর ক্ষেত্রেও কিন্তু উনি অনেক কাজে দিবেন। উনি পাকিস্তান টিমে অনেকদিন ক্রিকেট খেলেছেন, তো ওনার অভিজ্ঞতাটা অবশ্যই বাংলাদেশ টিমের জন্য অনেক কাজে দিবে। তো শুধু যে লেগ স্পিনের জন্য ওনাকে আনা হয়েছে তা না, স্পিনের সব ক্ষেত্রে উনি কাজে দিবে। ওনার যে অভিজ্ঞতা, ওনার যে এতদিন ধরে উনি যে কাজ করে আসছেন, সেগুলো বাংলাদেশ টিমের জন্য অবশ্যই কাজে দিবেন। এবং বাংলাদেশ টিম যাতে ওনাকে দিয়ে অন্য যারা লেগ স্পিনার, নতুন যারা আপকামিং লেগ স্পিনার আসছে, তাদের নিয়ে যদি কাজ করতে পারে, আবার যারা মতো অবশ্যই কাজ করবেন, সেটাও আমাদের অনেক কাজে দিবে। বাট মোস্তাক আহমেদের মতন কোচ থাকলে টিমের জন্য অনেক বেটার ফল নিয়ে আসবে, বিকজ তিনি অনেক দিন ধরেই এই লাইনে কাজ করছেন। ভাস্টলি এক্সপিরিয়েন্স একজন কোচ, কোনো সন্দেহ নেই, এবং আমরাও সেটা আশা করছি যে মুস্তাক আহমেদের ইনক্লুশন কোচিং স্টাফে সেটা আসলে বাংলাদেশ টিমকে ডেফিনেটলি সহায়তা করবে বেটার পারফর্ম করার জন্য। এমএম কাসার, সময় শেষের পথে আমরা কোচিং প্যানেল নিয়ে যেহেতু কথা বলছিলাম, মানে রিসেন্টলি আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে স্টুয়ার্ট ল, যিনি কাজ করছিলেন বয়সভিত্তিক পর্যায়ে, স্টুয়ার্ট ল তিনি বাংলাদেশে আর কাজ করবেন না। তিনি বাংলাদেশে কাজ করবেন না, তিনি যোগ দিচ্ছেন, আমি যদি ভুল না করে থেকে যুক্তরাষ্ট্র টিমের দায়িত্ব সম্ভবত স্টুয়ার্ট ল নিতে যাচ্ছেন। স্টুয়ার্ট ল তিনি বাংলাদেশ ন্যাশনাল টিমেরও একসময় কোচ ছিলেন, এরপরে পরবর্তীতে বয়সভিত্তিক পর্যায়ে এসেছেন। তার চলে যাওয়ার কারণ হচ্ছে তিনি আসলে ব্যাটিং কোচ হতে চেয়েছিলেন ন্যাশনাল টিমে, সেখানে হেমকে গুরুত্ব দেওয়া হয়েছে, স্টুয়ার্ট লকে আসলে গুরুত্ব দেওয়া হয়নি। তো সেটাই সম্ভবত কারণ। তো সেই জায়গাটাতে হেম প্রোফাইলের দিক থেকে তো স্টুয়ার্ট লর প্রোফাইলটাই ভারী মনে হয় আর কি, কিন্তু বিসিবি আসলে স্টুয়ার্ট লকে বয়সভিত্তিক পর্যায়ে কাজে লাগাতে চেয়েছিল, সেটাও আসলে হলো না। না, আমি দেখুন এই বিষয়ে আমি পুরোপুরি ফাইম ভাই যে কথাটি বলেছেন সেটার সাথে পুরোপুরি একমত, যে হেড কোচ কিন্তু আপনি তার কোচিং প্যানেলে কে থাকবেন না থাকবেন সেটাও কিন্তু তার একটা সিদ্ধান্তের একটা বিষয় রয়েছে। এখান থেকে কিন্তু আপনি হেড কোচের উপর যদি কোচিং প্যানেলটা চাপিয়ে দেন আপনি, তাহলে হয়তো দেখবেন যে একটা সিঙ্ক্রোনাইজেশনটা ঠিক হয় না। সেখানে আমার মনে হয় যে হেড কোচেরও কিছু পছন্দ অপছন্দ ছিল। হেড কোচের পছন্দে হয়তো হেম ছিলেন, আপনি স্টুয়ার্ট লো ছিলেন না, এই কারণে স্টুয়ার্ট লো চলে গিয়েছেন এখন। সো আমার মনে হয় না যে এটা বড় কোনো ধরনের সমস্যা তৈরি হবে বা বড় কোনো ধরনের বিষয়, এই জটিলতার বিষয়টি। আর মুস্তাক আহমেদের ব্যাপারে যেটি আপনি বললেন, আমি মনে করি যে ইটস এ গুড চয়েস, ভেরি গুড চয়েস। কোনো সন্দেহ নেই যে তিনি বিশ্বকাপ জয়ী দলের একজন আপনার পার্ট ছিলেন, এবং তিনি ওয়েস্ট ইন্ডিজেরও কোচ ছিলেন, ইংল্যান্ডেরও কোচ তিনি ছিলেন। লেগ স্পিনারদের যদি আপনি লিজেন্ড ধরা হয়, মাত্র যে বাংলাদেশের লেগ স্পিনারদেরকে নিয়ে কাজ করবেন তা কিন্তু না। এমন না যে বাংলাদেশের অফ স্পিনার যারা রয়েছেন তাদের জন্য আবার আলাদা কোচ রয়েছেন। তিনি সব স্পিনারদেরকে নিয়ে কাজ করবেন। হ্যাঁ, লেগ স্পিনারদেরকে তিনি একটু হয়তো বাড়তি যত্নটুকু নিবেন। তবে আমার কথাটা হলো যে শুধুমাত্র আপনি 3.5 মাসেরও কম সময়ের জন্য একজন লেগ স্পিনারের কাছ থেকে একটি জাতীয় দল কি শিখতে পারে। সো আমার কাছে মনে হচ্ছে যে এটার টাইমটা যদি বা মেয়াদটা যদি আরেকটু বাড়ানো হতো, তাহলে দেখতেন যে চয়েসটা গুড ছিল, কোনো সন্দেহ নেই, এবং তার কাছ থেকে হয়তো আমরা সার্ভিসটা আরেকটু ভালো পেতাম। অসংখ্য ধন্যবাদ। সময় শেষ। নাজমুল আবেদিন ফাহিম, এমএম কায়সার এবং হাসিবুল হোসেন শান্ত একাত্তর সংযোগে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আসলে অধীর অপেক্ষায় আছি যে এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ কেমন করে সেটা দেখার জন্য, বা ভালো প্রত্যাশা সবসময় আমরা করি। সো সেটার সময় আসলে বলে দেবে, কিন্তু আমরা চাইবো যে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলুক। আবারও কথা হবে একাত্তর সংযোগে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।